নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব শক্তিপদ রাজগুরুর একটি খুব মজার গল্প, দুই মূর্তি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, শক্তিপদ রাজগুরুর একটি খুব মজার গল্প, দুই মূর্তি। চুপচাপ কদিন বনের মধ্যে ফরেস্ট বাংলোয় থাকবো বলে চিঠিপত্র দিয়ে চাঁইবাসার বন বিভাগের কর্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সারান্দার গহন অরণ্যে এসেছি। সাউথ ইস্টার্ন রেলওয়ে রাজখোরসওয়ানা স্টেশন থেকে বাঁদিকে রেল লাইনের একটা শাখা বের হয়ে বন পাহাড়ের মধ্য দিয়ে গিয়ে শেষ হয়েছে গুয়া মাইনাসে। বিরাট পাহাড়ের নিচে এসে বাধা পেয়ে রেল লাইন থেমেছে। এই অঞ্চলের চারিদিকে গভীর বন পাহাড়, আর সে পাহাড়গুলোয় রয়েছে দামি লোহা পাথর, যাকে ইংরেজিতে বলা হয় আয়রন ওর। এছাড়াও আছে ম্যাঙ্গানিজ। ওইসব লোহা পাথর বিভিন্ন খনি থেকে তুলে সারা ভারতের লোহার কারখানায় চালান যায়। তাই জন্য এই গহন বনপর্বতেও রেল লাইন এসেছে, নইলে এখানে লোকজন তেমন নেই। ওই গুয়ার পাহাড় পার হয়েই এখনকার সারান্দার বনরাজ্যের সীমানা। জায়গাটা সুন্দর, বন বিভাগের কর্তাদের রুচির প্রশংসা করতেই হয়। চারিদিকে উঁচু পাহাড়গুলোর বুকে গহন আদিম অরণ্য। ওই পাহাড়ের গা বেয়ে সরু রাস্তায় জিপে করে এসেছি এই ফরেস্ট বাংলোয়। এই উপত্যকায় পাহাড়ের বুক চিরে কয়না নদীর কালো জলধারা পাথরে পাথরে ঘা খেয়ে বয়ে চলেছে। এই উপত্যকাকে ওই নদীটা ঘিরে রেখেছে, তাই এ মাটিতে প্রচুর ধান, মকাই, বাজরার চাষ হয়। কিছু আদিবাসী মুন্ডাদের বসতি গড়ে উঠেছে। একপাশে একটা ছোট টিলাকে কেন্দ্র করে সুন্দর ছবির মতো ফরেস্ট বাংলো, সাজানো বাগান, ক্রিসেন্থিমাম, সূর্যমুখী, প্রিমরাজ, পাহাড়ি গোলাপের গাছগুলো ফুলে ফুলে ছেয়ে থাকে, আর কয়না নদী বয়ে চলেছে এই বাংলোর গা ঘেঁষে। আধখানা চাঁদের মতো নদীটা বাঁক নিয়ে আবার গহন অরণ্যে ঢুকে গেছে। দূর থেকে দেখা যায় অন্ধকার গাছের জড়াজড়ি করে গড়ে তোলা রহস্য মাখা কোনো এক আদিম জগৎ থেকে নদীটা বের হয়ে এই ছোট্ট লোকালয়ের আলোটুকুকে ছুঁয়ে ছুঁয়ে আবার বনের গভীরে হারিয়ে গেছে। আমার সঙ্গী সঞ্জীব বলে, সুন্দর জায়গাটা। ডেক চেয়ারগুলো রোদে পেতে বসার ব্যবস্থা আছে বাগানে। বাতাসে ওঠে পাখির কলকলানি, তাতে মিশেছে কয়নার জলস্রোতের শব্দ। বিষ্টুবাবুই এই জগতের সন্ধান দিয়েছিলেন আমাকে। গুয়ার কাছে বড় জামদার লোক, ওখানের নামকরা ইঞ্জিনিয়ার, আর তেমনি বড় শিকারী। বহু ম্যানিটার, বাঘ, বুনো রোগ হাতি, খ্যাপা বাইসন মেরেছেন। এই বনকে তিনি ভালো করে চেনেন। তিনিই বলেন, দেখতে যত সুন্দর ভাবছেন, আসলে কিন্তু তার চেয়ে এ বন অনেক বেশি ভয়ঙ্কর। সাবধানে থাকবেন। বাংলোর বাইরে সন্ধ্যার পর বড় একটা বের হবেন না। বিষ্টুবাবু ফিরে যাবেন আমাদের এখানে পৌঁছে দিয়ে। ওর এইসব সাবধানী কথাবার্তা শুনে অবাক হই। কেন? বনের চারপাশে কয়েকশো বর্গমাইল জুড়ে এই বন। এখানে বাঘ, হাতি, বাইসন, ভাল্লুক, চিতাবাঘ সবই আছে। হরিণ, সম্বার, বনশুয়োর তো এমনিই ঘোরে। রাতের বেলায় ওরা জল খেতে আসে নদীতে। তখন একবার দেখা দিয়েও যান ফরেস্ট বাংলোর অতিথিদের। তাই সন্ধ্যার পর সহজে বের হবেন না, আর দিনের বেলাতেও নদীর ওপারে যাবেন না লোকালয় ছেড়ে। কথায় আছে, আপনি বন্যজন্তু না দেখতে পেলেও জানবেন তারা আপনাকে ঠিকই দেখছে। বিরাট শালগাছগুলো পাহাড়ের গায়ে মাথা তুলেছে, কি আদিম আতঙ্কে ভরে তুলেছে ঠাঁইটাকে। বিষ্টুবাবু বলেন, কিছুদিন থেকে একটা বুল বাইসন খেপে গিয়েছে দলছুট হয়ে, সেটা এখানে ওখানে ঘুরছে, বস্তিতেও হানা দিচ্ছে। ওটাকে মারবার জন্য পারমিশন চেয়েছি, এখনো জবাব আসেনি। ওটার জন্যই সাবধানে থাকবেন। বৈকাল নামছে। বিষ্টুবাবু ফিরে গেছেন। ফরেস্ট বাংলোর বারান্দায় বসে আছি। শান্ত সবুজ বনরাজ্য। বৈকালের আলো এখানে তাড়াতাড়ি মুছে যায়, কারণ চারিদিকে এর উঁচু পাহাড়। সেই পাহাড়ের আড়ালে সূর্য নেমে গেলেই আঁধার ঘনিয়ে আসে, জায়গাটার রূপ বদলে যায়। চৌকিদার চা দিয়ে গেছে।
আমরা দুটি প্রাণী অচল স্তব্ধতার রাজ্যে যেন হারিয়ে গেছি। তেমন কোনো কোলাহল নেই, শুধু পাখির ডাক আর হাওয়ার সনসনানি মিশেছে নদীর ওই স্রোতের কলশব্দে। হঠাৎ একটা জিপের গজরানি শুনে চাইলাম। বাংলোর দিকেই আসছে সেটা। তার থেকে লাফ দিয়ে নামল দুই মূর্তি। একজন গোল মোটামতো, অন্যজন টিকটিকে লম্বা, মাথায় একটা শিখা। দুজনের পরনেই প্যান্ট, টেরিলিনের শার্ট, আর কাঁধে ঝোলানো ক্যামেরা, বাইনোকুলার, ফ্লাস্ক ইত্যাদি। জিপের পিছনের দিক থেকে ড্রাইভার ওদের মালপত্র, বন্দুক এসব নামিয়ে এনে বাংলোর ওপাশের ঘরে তুলেছে। বাংলোর চৌকিদারও গিয়ে সেলাম ঠুকে দাঁড়িয়েছে। সিটকে মতো শিখাধারী ভদ্রলোক চিনচিনে গলায় শুধোয়, বাইসন কো দেখা, পাগলা বাইসন। চৌকিদারও মাথা নাড়ে। বাইসনটা নাকি মাঝে মাঝে তাদের বস্তিতেও হানা দিয়েছে। দু একটা জানোয়ারকে, ঘরের বইল ভৈষাও মেরেছে। একটা মানুষকে কিছুদিন আগে পায়ে করে থেঁতলে শেষ করে দিয়েছে। চৌকিদার বলে, হ্যাঁ স্যার। সাহেবরূপী সেই শীর্ণ কলেবর ভদ্রলোক যেন আশ্বাস দিচ্ছে, ঠিক হ্যায় ঠিক হ্যায়, ফির আনে সে খবর দেনা। ওপাশে মোটা মতো লোকটা চক্কর বক্কর হাওয়াই শার্ট গায়ে দিয়ে দাঁড়িয়েছিল। সে এইবার হাঁক পাড়ে, চৌকিদার। চৌকিদার তার দিকে দৌড়ে গিয়ে দাঁড়িয়ে সেলাম ঠুকতে সে হেঁড়ে গলায় বলে, आने से हमको खबर देना, उस शैतान को हम खत्म करेगा। मेरा चाचा जी कितना बाइसन मारा था जानता है? उनी के? ওর চাচাজি বা কোনজন, আর তিনি কতগুলো বাইসন মেরেছিলেন তার ফিরিস্তি বেচারা চৌকিদারের জানবার কথা নয়। তাই ও চুপ করে রইল। মোটকা ভদ্রলোক কিছু বলবার আগেই সিটকে মতো ভদ্রলোক বলে, আমার চাচাজি সেবার গরু বাঁধা খোটা দিয়ে পিটিয়ে বাইসন মেরেছিল। কথাগুলো ওই মোটকা ভদ্রলোকের নাকের উপর ছুঁড়ে দিয়ে তার চাচাজির হিমালয় প্রমাণ খ্যাতির কথা জানান দিয়ে সে ভিতরে চলে গেল। মোটা মতো লোকটি তখনও গজগজ করছে। ওর গোল মতো মুখখানা ফুলে উঠেছে। কি ভেবে বোধহয় সামলে নিল নিজেকে। চৌকিদারের সামনে আর কোনো অপ্রিয় ঘটনা ঘটাতে চায় না, তাই বলে, ও বাইসন কো হাম খতম করেগা জরুর। চৌকিদার হাত জোর করে জানায়, পরমাত্মা আপকো ভালা করে, ভালা করে। হ্যাঁ, চা বানাও। মোটা পিপের মধ্য থেকে যেন হুঙ্কারের শব্দ ওঠে। ভিতর থেকে চিনচিনে গলায় শিখাধারী ভদ্রলোক ফরমাস করে, শরবত লাও জলদি। চুপ করে দেখছি আমরা ব্যাপারটা। চৌকিদার বেচারা যেন নাজেহাল হয়ে পড়বে এইবার ওই দুটি বীরকে সামলাতে। সরু মতো লোকটি ফরমাস করে, ভাত, সবজি আর দুধ রাত মে খানা হোগা। হ্যাঁ? মোটকা ভদ্রলোক হুঙ্কার ছাড়ে ওপাশের ঘর থেকে, ফাউল আর রুটি বানাও। দুজন আকৃতি আর প্রকৃতিতেও ভিন্ন, কিন্তু দুজনের মেজাজ একই সুরে বাঁধা, অনেক চড়া পর্দায়। এ চিঁচি করে তো ও গর্জায়, এ যদি ডাইনে যায় ও যায় বাঁয়ে। সঞ্জীব বলে, বনবাসের শান্তিটুকুও গেল দাদা। যে জব্বর শিকারী দুজন এসেছে তাদের গুঁতোতেই পালাতে না হয়। সন্ধ্যা নামছে। পাখিগুলো তখনও কলরব করছে। পাহাড়ের গায়ে জমাট অন্ধকার গাঢ়তর হয়ে যেন পাষাণ প্রাচীরের আড়ালে এই ছোট বসতিটুকুকে কি রহস্যে ভরে তুলেছে। বনের দিক থেকে বাতাসে ভেসে আসে কুরচি বনচাপা ফুলের মিষ্টি গন্ধ। এই পরিবেশে হঠাৎ মোটা লোকটা এগিয়ে আসেন। আমি বীর বিক্রম সিং, ছত্তিশগढ़ का रहने वाला। मेरा बाबा चाचा सब रियासत का खानदानी आदमी था। मेरा चाचा कमांडर था। সামনের চেয়ারটাতে বসল সে। মরমর করে ওঠে বেতের চেয়ারটা। বীর বিক্রম তখন বিক্রমের পরিচয় দিয়েই চলেছে। তাদের রাজ্যে এখনো গভীর জঙ্গল, আর সেখানে আছে হাতি, শের, নীলগাই, বাইসন, সব কিছুই। ওর চাচার হাতেই তার শিকারের হাতেখড়ি। বীর বিক্রম জানায়, বাইসন তো বহুত মামুলি শিকার, শিকার তো বাঘ, হাতি।
ও সব হামেশাই মারতা হ্যায় হাম লোগ। হ্যাঁ, এখানে বেড়াতে এসেছিল। কর্তাদের অনুরোধে এই সুযোগে ওই খ্যাপা বাইসনটাকেও মেরে নিয়ে যাবে। লোকটা উঠে গেছে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ার ব্যবস্থা করব, হঠাৎ সিটকে সেই লোকটিকে দেখে চাইলাম। সঞ্জীব ওকে বিড়ালের মতো সাবধানী পদক্ষেপে আসতে দেখে চাইল। প্যান্ট পরা টিকটিকে সরু কোমরে কার্টিজ বেল্ট, তাতে লাগানো খাপ শুদ্ধ হান্টিং নাইফ। মাথার শিখাটায় এর মধ্যে একটু ফুলের টুকরাও বাঁধা রয়েছে। সেই পরিচয় দেয়। मेरा नाम ब्रह्मबोध उपाध्याय। क्या बोलता था यू विक्रम? गला नामिए बोले, पूरा नसरबाज है वो छोकरा है। शिकारी था मेरा चाचा जी, बड़ा जोगी पुरुष भी था। ব্রহ্মবোধ উপাধ্যায় বলে চলেছে সে নাকি এমন বহু শিকার করেছে, আর নিজেও নিরামিষাশী সাত্ত্বিক ব্রাহ্মণ। তার চাচাজিও ছিলেন সাক্ষাৎ অর্জুন। সে অর্জুনের যোগ্য ভাইপো শ্রীমান ব্রহ্মবোধ জানায়, কালই দেখলাएंगे शिकार कैसे होता। हाँ, बाइसन को जरूर खत्म करेगा, विक्रम सकेगा थोड़ाई। এর মধ্যেও দেখছি ব্রহ্মবোধ বিড়বিড় করে কর জপছে। বলে, ब्रह्मचर्य नहीं पालन करने से शिकारी नहीं हो सकता। रामचंद्र लक्ष्मण जी सब कोई ब्रह्मचारी था। और विक्रम गोश्त खाता है, सिगरेट पीता है, और चाचा जी का चेला बल्कि फुटानी मारता है। बिल्कुल नॉनसेंस। ब्रह्मबोध होशियार करे जाए, रात को होशियार रहना, ये जंगल बहुत खराब है, लेकिन हम लोग हैं, डरना मत, कोई फिक्र नहीं। ওনাকে আরও বড় শিকারী, তাই ওই সব কার্তুজ ছোড়া টোড়া সঙ্গে সঙ্গেই রাখে। আর রাইফেলটা বোধহয় খুব ভারী বলে ওটা বয় না সব সময়। ও চলে যেতে সঞ্জীব বলে, ভেলা দুই মালের পাল্লায় পড়া গেছে, আপদ বিদেয় হলে বাঁচি, স্রেফ হেল করে দিলে লাইফ। ওদিকে ব্রহ্মবোধ উপাধ্যায় তখন তারস্বরে কি সব স্রোত ফোর্থ আওড়ে চলেছে, আর বীর বিক্রম ফেল্ট হ্যাট হান্টিং শু পরে রাইফেল কাঁধে নিয়ে বাংলোর বাগানেই খ্যাপা বাইসনের সন্ধানে ডাবল মার্চ করেই চলেছে। ওদিকে রান্নাঘরে বসতির ঝুপড়িতে কারা বাতি জ্বেলেছে। বাংলোর একটু বাইরে বসতির লোকদের ধান বাজরার ক্ষেত। বুনো হাতি সম্বর বাইসানের দল মাঝে মাঝে ওদের ধান খেতে হানা দিয়ে সব ফসল খেয়ে যায়। সেই জন্যে ওরা গাছের ওপর কুঁড়ে করে মাঝে মাঝে ক্যানিস্তারা পিটছে, না হয় নিজেদের অস্তিত্ব বনের জানোয়ারদের জানান দেবার জন্য ওদের হো ভাষায় গান গাইছে। বীর বিক্রম বোধহয় ওদের সাহসেই বাংলোর লনে হাতিয়ার বন্ধ হয়ে চৌকি দিচ্ছে। সেই খ্যাপা বাইসানটা এলে হয়, রাত একটু বেশি হতেই আর তাকে দেখা যায় না। ভাবলাম রাতে একটু ঘুমুতে পারবো নিশ্চিন্ত হয়ে। বৈকালবেলায় ওই দুটি প্রাণী বাংলোয় আসার পর থেকে এখানকার শান্ত আবহাওয়াটাকে বিষিয়ে তুলেছে। দুজনের মধ্যে ভাবও যত আর ঝগড়াও তত। বেশ আছে, কথাবার্তা বলছে। হঠাৎ কার আত্মসম্মানে ঘা দিয়ে কে একটু তুচ্ছ কথা বলেছে, ব্যাস অমনি বেঁধে যায় আর কি। খাবার টেবিলেই বেঁধেছিল আবার, আমিষ নিরামিষ নিয়ে। সিটকে ব্রহ্মবোধ বেশি শয়তান, ওর ফোড়ন কাটাতেই জ্বলে ওঠে বীর বিক্রম। ঘোষণা করে সে, হাম ছাত্রী হ্যাঁ। কোনো রকমে থামানো গেছে, তাই সঞ্জীব বলে, ওরা দুটোতে চুলোচুলি করুক দাদা, চলুন এই বাংলো ছেড়ে অন্য বাংলোয় যাই। শুনেছি থলকবাদ বাংলোও বেশ সুন্দর। রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে যায় বিকট শব্দে। চমকে উঠলাম। ঘুটঘুটটি অন্ধকার। কাঁচের শার্সির ফাঁক দিয়ে দেখা যায় চাঁদের আলো ভরা বনভূমি। শান্ত জনহীন ক্ষেতের সীমানা পার হয়ে গাছগুলো উঠে গেছে সোজা। পাহাড়ের বুকে ঘন অন্ধকার, সেখানে আলো ঢোকেনি। আর ঊর্ধ্বাকাশে দু চারটে তারা ঝকঝক করছে। কুয়াশার ফিকে আভাস মিশেছে চাঁদের আলোয়। এ যেন স্বপ্ন রাজ্য।
কিন্তু আওয়াজটা উঠছে কি পৈশাচিক বিভীষিকা নিয়ে। কে জানে, বাঘ না হয় সেই খ্যাপা বাইসনটাই গর্জন করছে বোধ হয়। সঞ্জীব কান করে শুনে বলে, নাক ডাকছে দাদা। নাক? অবাক হই। যদি এমন হুঙ্কার কারো নাক থেকে নির্গত হতে পারে তাহলে সেটা নাক নয়, বোধহয় বিরাট একটা বিউগিল। ডাক শুনলে তাক লেগে যায়। একটা বিরাট ট্রাক যেন কাদার মধ্যে ঢুকে গেছে। ড্রাইভার সেটাকে তোলবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। ইঞ্জিনের যত শক্তি আছে তাই দিয়ে ইঞ্জিনটা গর্জন করছে, ভোঁ ভর ফস, ভোঁ ভর ফস। যেন আমাদের কুলেপাড়ার ক্লাবের ব্যান্ড বাজছে রকমারি শব্দে। রাতের ঘুম বোধহয় মাথায় উঠেই যাবে। সঞ্জীবের কথাটা ভাবছি, অন্যত্র পালাতে হবে এদের জ্বালাতেই। তবু ঠান্ডায় ঘুমটা এসেছিল অনেক পর, আর ঘুমিয়েও পড়েছি। সঞ্জীবের ডাকাডাকিতে ধর্মর করে উঠলাম। সকাল হয়ে গেছে। পাহাড়ের সীমা পার হয়ে তখনও সূর্যের দেখা মেলেনি এই উপত্যকায়, কিন্তু ফর্সা হয়ে গেছে। পাখিগুলো কলরব করছে। সঞ্জীব চোখ মুখ কপালে তুলে হাঁপাতে হাঁপাতে এসেছে। ও বলে, শিগগির শিগগির উঠুন, ওপাশের ঘরে সেই সেই ব্রহ্মবোধ উপাধ্যায়কে বোধহয় খুন করে কড়িকাঠে ঝুলিয়ে রেখে গেছে। মাথা নিচু করে ঝুলছে মনে হয়। ঘুম মাথায় উঠে গেছে ব্রহ্মবোধের ওই দুর্বোধ্য ব্যাপার শুনে। কে জানে, বনের মধ্যে এসব কাণ্ডও ঘটা সম্ভব। তবু অবাক হয়ে শুধোই, আর ঠিক দেখেছিস? চলো না, তুমিও দেখবে। জানলা দিয়ে ওই দৃশ্য দেখে আমি আর দাঁড়াইনি। সঞ্জীব হাঁপাচ্ছে তখনও। বের হয়ে ওপাশের জানলার দিকে এগিয়ে যাই। প্রথমেই পড়ে বীর বিক্রমের ঘর। নেওয়ারের খাটে ওর বিশাল গুঁড়ির মতো দেহটা পড়ে আছে। মাঝে মাঝে নিঃশ্বাস নিচ্ছে, আর সেটা ফুলে উঠছে জয় ঢাকের মতো। তারপরে নাকের সুড়ঙ্গ দিয়ে আর বিরাট মুখ দিয়ে নানা রকম শব্দ করে বাতাসটা বের হচ্ছে। সে এক বিরাট কাণ্ড। ওপাশে ব্রহ্মবোধের ঘর। বারান্দায় চেয়ারগুলো পড়ে আছে। বাগানের ফুলে পাতায় তখন শিশিরের ঝকমকানি। বাতাস ফুলের গন্ধে ভারী হয়ে রয়েছে। কয়নার জলধারার গুঞ্জরণ সমানে চলেছে। শান্ত সুন্দর সকাল। কিন্তু ওই দুটি জীবের আবির্ভাবে এই সুন্দর পরিবেশটাও বদলে গেছে। ওদিকে জানলা দিয়ে চেয়ে দেখি মাথাটা নিচের দিকে করে লিকলিকে দুটো ঠ্যাং ওপরে তুলে দিয়ে ব্রহ্মবোধ এতক্ষণ শীর্ষাসন করছিল। আমাদের ভীতচকিত হয়ে চাইতে দেখে ডিগবাজি দিয়ে মেঝের উপর উঠে দাঁড়িয়ে একগাল হেসে বলে, একটু যোগাভ্যাস করছিলাম। আর চাচাজি বলতেন এসব করা ভালো, আর তবিয়ত ঠিক থাকে বাবুজি। আন্ডারওয়্যার পরা লিকলিকে দেহটা। গলায় হলুদ রঙের একগোছা ছাগল দড়ির মতো পৈতা ঝুলছে। তাতে একটা চাবি বাঁধা। খরম পায়ে দিয়ে একটা দাঁতন ঘষতে ঘষতে বের হয়ে এলো মূর্তিমান অবধূত। জবাব না দিয়ে চলে এলাম। তখন এ ঘরে বীর বিক্রম সিং বিকট আওয়াজ করে আড়িমুড়ি ভেঙে হুঙ্কার ছাড়ে, চালাও ए चौकीदार, और 4 ठो अंडा देकर मामलेट बनाओ, ज्यादा करके दूध चीनी देके चा, जल्दी। ওপাশের বারান্দায় চুপ করে বসে আছি। ভাবছি, এখানে আর থাকা ঠিক হবে না। মানুষের বিটকেলপোনা দেখার হাত থেকে দিন কতক মুক্তি পাবো বলে বনবাসে এসেছি। এগুলো ভালো লাগছে না এখানে। থলকোবাদ না হয় ছোট নাগরার ফরেস্ট বাংলোর দিকেই চলে যাব গাড়ি এলে। সঞ্জীবের গানও বন্ধ হয়ে গেছে। ওপাশের বারান্দায় বীর বিক্রম ধরাচূড়া পড়ে তৈরি হয়ে ব্রেকফাস্ট করছে। গোটা 4-6 ডিমের মামলেট, খানচয়েক চাপাটি আর আলুর ভাজি, সেই সঙ্গে 1 মগ চা। আর ব্রহ্মবোধ ওপাশে নাকে রুমাল চাপা দিয়ে একটা কাঁসার কানা উঁচু থালার আতসেরটাক ভিজে ছোলা, 1 কাপ আখের গুড়, খানিকটা আদা কুচি আর কাঁচা হলুদের কুচি দিয়ে ব্রেকফাস্ট করছে। এরপর 1 পোটাক ভৈঁসা দুধ গিলে উনিও বোধহয় বনপর্বতে বের হবেন বাইসন হাতির সন্ধানে।
বীর বিক্রমের ডিমের গন্ধ থেকে নিষ্কৃতি পাবার জন্যই ব্রহ্মবোধের মতো সাত্ত্বিক ব্রাহ্মণ নাকে রুমাল চাপা দিয়ে গবা গব ছোলা চিবুচ্ছে। সঞ্জীব বলে, অতগুলো ধরবে কোথায় দাদা? জবাব দিই, চিমনির নল হে, আগাগোড়া ফাঁপা ওর। দুজনে দুদিকে বের হয়ে যেতে বাংলোয় যেন শান্তি ফিরে আসে। সামনের ক্ষেতে চাষ দিচ্ছে আদিবাসীরা, বোধহয় ফসল বুনবে। সবুজ উর্বর জমি, লালচে রঙের মাটিতে ওরা লাঙল দিয়ে চলেছে। কয়না নদীর শব্দটা জেগে থাকে, বাতাসে শনশন শব্দ ওঠে। সুন্দর ছবির মতো পরিবেশ। চারদিকের বন পাহাড়ে দিনের সোনালি আলো ছড়িয়ে পড়েছে। বেলা হয়ে আসে। হঠাৎ দুই মূর্তির আবির্ভাবে জায়গাটার শান্ত রূপ বদলে যায়। বীর বিক্রম ঢুকছে পরনে ব্রিচেস, কাঁধে রাইফেল, হান্টিং শু, এদিকে ঝুলছে ওয়াটার বটল, ফ্লাস্ক। গরমে রোদে ঘামছে গলগল করে। আর সিটকে ব্রহ্মবোধ ঢুকছে বেগুন ক্ষেতের কাক তাড়ানো খড়ের মূর্তির মতো। লক লক করছে পা দুটো, জামাটা ঢলঢল করছে, কাঁধের বন্দুকের ভারে টলছে, মাথায় একটা টুপি, ওটা খুলে হাওয়া খেতে খেতে আসছে। আর টিকিটা উড়ছে হাওয়ায় বকের মাথার চৈতনের মতো। বীর বিক্রম জানায়, सिर्फ 1 मिनट के लिए सब चला गया। ধমকে ওঠে ব্রহ্মবোধ, अरे हमारा डर से वो भाग गया, नहीं तो एक गली से उसको उड़ा देता था। हाँ। বীর বিক্রম বলে, हम तो उसको मारता था, बाइसन क्या मामूली शिकार। আপসে ওঠে ব্রহ্মবোধ, चाचा जी से वो शिकार नहीं सीखा तब तो आज ही खत्म कर देता था। আবার সেই চাচাজির কাহিনী আসতেই বীর বিক্রম গর্জে ওঠে, चाचा जी? चाचा जी? तेरा चाचा जी कैसा शिकारी था रे? हाँ, मेरा चाचा जी कैसा गोली चलाता जानता है। আবার সেই ঝগড়া শুরু হয়েছে। ওটা কেউই কিছুই দেখেনি, এটা বুঝতে পারি। বীর বিক্রমকে সে কথা বলে লাভ নেই। ওদিকে ব্রহ্মবোধের মতো অবোধ নির্বোধ জীবকেও বাধা দেওয়া বৃথা। বীর বিক্রম হেঁড়ে গলায় জাহির করছে তার চাচাজির শিকারের বিজয় কাহিনী। हाथी हाथी मारता था मेरे चाचा, हम भी साथ साथ था। हाथी देखा जंगल में, चाचा जी बुलाया, भाती जा। हम जवाब दिया, चाचा बंदूक लाओ। অবাক হয়ে শুনছি ওর কাহিনী। বনের মধ্যে বুনো হাতির সামনে খুড়ো ভাইপোর সংলাপ প্রলাপ চলছে। বন্দুক এগিয়ে দিল যোগ্য ভাইপো শিকারী কাকার হাতে। বীর বিক্রম দম নিয়ে শোনায়, চাচা জি গোলি করলো, দম বাস চর। ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা, তাই শুধলাম বীর বিক্রমকে। তারপর বীর বিক্রম তুচ্ছ অবজ্ঞার হাসি হেসে যেন দয়া করেই পরের ঘটনাটা জানালো। बाबूजी, गोली हाथीर शरीरे इधर से उधर तक पूरा फाड़ के निकल गया। एक ठो हाथी 2 टुकड़ा होकर गिरे पड़लो। চমকে উঠি। এমন গুলির কথাও শুনিনি, আর এমন জব্বর শিকারীর কথাও তো জানা ছিল না। তাই বলি, হাতি স্রেফ দুখণ্ড হয়ে গেল? তাজ্জব। যে যে বীর বিক্রম বিজয়ীর হাসি হেসে একবার ব্রহ্মবোধের দিকে চাইল, ও যেন জিতে গেছে। ব্রহ্মবোধ হঠাৎ খিকখিক করে হাসতে থাকে। বীর বিক্রম চটে ওঠে, ক্যা? হ্যাঁ ক্যা? ব্রহ্মবোধকে যেন পিষে চোপটে দেবে ওর এই অভদ্র হাসি দিয়ে ব্যঙ্গ করার জন্য। ব্রহ্মবোধ শোনায়, मेरा चाचा जी कहानी तो सुनिए बाबूजी, फिर बोलबेन कैसा शाही शिकारी था। अरे तुम भी सुनो विक्रम, तुम भी सुनो। দম নিয়ে ব্রহ্মবোধ শুরু করে, मेरा चाचा का एक मुंशी था, मुंशी। ব্রহ্মবোধ শুনিয়ে চলেছে।
তাদের অঞ্চলে নাকি এখনো দারুণ বন জঙ্গল রয়েছে, আর বন্য প্রাণী ওই হাতি, বাঘ, চিতাবাঘ, ভালুক এসবের উৎপাতও লেগে থাকে। সারা এলাকায় এমন দিন যায় না যে কোনো বসতিতে, কোনো বনে 2-4টে করে মানুষ, গরু, মোষ মারা না পড়ে। সারা এলাকার লোক প্রতিদিন কোনো বসতি, কোনো বন থেকে আসে সেই সব নালিশ করতে, আর ওই সব ঘটনা রোজই গড়ে 8-10টা করেই ঘটে। তারই ফিরিস্তি রাখার জন্য ওর চাচাজিকে একজন সেক্রেটারি রাখতে হয়েছিল। ব্রহ্মবোধ চিনচিনে গলায় রক ফুলিয়ে বীর দর্পে তার চাচাজির শিকার কাহিনী বলেই চলেছে। आदमी लोग आता है, किसका भाई को शेर ने मार दिया, किसका खेती तचनच कर दिया बूनो हाथी ने, हाँ, किस आदमी का कौन भालू के एकदम फाड़ दिया, कहाँ वैसन किसको सींग देके मारा। अब मुंशी खता में सब गांव का बसती का बन का नाम और कौन कौन जानवर ने मारा सब लिख लिया। हाँ, আমি শুধুই তোমার কাকা তখন কোথায়? হাসল ব্রহ্মবোধ। রহস্যময় হাসি। সেই হাসি থামিয়ে জানায়, पूजा पाठ करते हैं, जोग जनता। चाचा जी बहुत बड़ा जोगी था, जोगी। दिन भर आदमी लोग रोते रोते आता, मुंशी सबका पता लिख लिया, फिर बैकाल में चाचा जी का सब खबर सुनाएगा। हाँ, चाचा जी सब सुन लिया, सब। ওর কথাগুলো বলার ভাবও বিচিত্র। চোখের সামনে ছবিটা ফুটে ওঠে। মুন্সি চোখে দড়ি বাঁধা চশমা লাগিয়ে চাচাজিকে শুনিয়ে চলেছে। অমুক বসতিতে হাতির উৎপাত, অমুক জায়গায় বাঘে মানুষ মেরেছে, অমুক পাহাড়ে ভালুক 2টো লোককে মেরেছে। সব ফর্দ পড়া হয়ে যেতেই চাচাজি হুঙ্কার দিয়ে উঠলেন, भतीजा। ব্রহ্মবোধ বলে চলেছে, आ गया चाचा जी, आ गया। चाचा जी तखन चोख जलता है, तेज से सारा बदन भर गया। चाचा जी बोला सिर्फ 2 बात, बंदूक लाओ। আমি শুধুই একসঙ্গে এতগুলো বন পাহাড় বসতিতে যাবেন কি করে? হাসল ব্রহ্মবোধ। বলে, सुनिए तो बाबूजी, सुनिए। बंदूक लेकर चाचा जी घर का उठन में पूरा मुख होकर खड़ा हुए गोली चलाने शुरू कर दिया। दन 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 दन। जितना केस होगा बस उतना ही गोली चलाकर बंदूक फिर हमरा हाथ में देकर घर में घुस जाएगा। দম নিয়ে ব্রহ্মবোধ কাহিনীর পূর্ণচ্ছেদ টানল। ব্যাস, কিস্সা খতম। অবাক হই, সে কি উপাধ্যায়জি? জন্তু জানোয়ার রইল কোন বনে, কোথায় কোন পাহাড়ে, দূর বসতিতে, আর বাড়ি থেকেই শিকার হয়ে গেল। হাসছে ব্রহ্মবোধ। জানায়, जोग और तेज से सब होता है बाबूजी। जहां जहां था वो सब जानवर सब बिल्कुल खत्म हो गया गोली से। পরম বিজ্ঞের মতো বলে, इलेक्ट्रॉनिक रॉकेट जानता है, कहाँ रसिया कहाँ चांद, सब कुछ यहाँ से होता। तब बन का जानवर घर से खत्म कैनो होवे ना बाबूजी। हाँ, सब जोग और तेज से होता। चाचा जी वो सब गली को रॉकेट बना दिया, रॉकेट, गोली को रॉकेट बना दिया। सोचिए सोचिए कैसा जब्बर शिकारी था मेरा चाचा जी, उनका सुजग भातीजा। অবাক হই। পাগলের পাল্লাতেই পড়েছি বলে মনে হয়। এবার পাগল আবার নাচতে না শুরু করে। হঠাৎ একটা অস্ফুট গর্জনের শব্দে চাইলাম। বনের দিক থেকে এই দুপুরের রোদে মাঠ পার হয়ে একটা মোষ 4 পায়ে লাফ দিয়ে গক 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 শব্দে গর্জন করতে করতে বাংলোর লনের দিকে ছুটে আসছে। চমকে উঠি। সঞ্জীব আমার হাত ধরে বারান্দায় টেনে তুলে বলে, বনের সেই খ্যাপা বাইসানটা নয় তো দাদা? ওর মূর্তি দেখেছেন?
বিরাট কালো পাথরের স্তূপের মতো দেহ, চোখ দুটো লাল টকটকে, আর তেমনি শিং বাগিয়ে এই দিকেই তেড়ে আসছে আর গর্জন করছে, গঁক গঁক। বলবার চেষ্টা করি ওই দুই জব্বর শিকারীকে, যাতে ওরা ওটাকে থামাতে পারে। হাঁক পারি, বীরবিক্রমজি, ব্রহ্মবোধজি। কিন্তু কোথায় তারা? চক্কর বক্কর জামা পরা বীরবিক্রমই সামনের দিকে প্রাণপণে দৌড়চ্ছে। গলায় ঝোলানো ক্যামেরা, ফ্লাস্ক, ওয়াটার বটল সব জড়াজড়ি হয়ে গেছে, তবু দৌড়চ্ছে প্রাণপণে। রাইফেলটা তার আগেই ফেলে দিয়েছে বিক্রম, চলেছে সামনের দিকে। চমকে উঠি, টিলাটা ঢালু হয়ে নেমে গেছে কয়না নদীর দিকে। সেই ঢালের মুখেই বীরবিক্রম পিছলে পড়েছে, আর পড়া মাত্রই ওর ওই ভারী দেহটা পিপের মতো গড়াচ্ছে, গড়িয়ে চলেছে নিচের নদীর জলের দিকে। অস্ফুট আর্তনাদ করছে সে। ভেবেছিলাম যখন এক শিকারী বিপদে পড়েছে, অন্য শিকারী তখন নিশ্চয়ই এগিয়ে আসবে, কিন্তু ব্রহ্মবোধ সত্যিই এত নির্বোধ নয়। এই গোলমালে সে যেন কর্পূরের মতো উবে গেছে। কোথাও তার টিকিটিও দেখা যায় না। লোকটা যেন যোগ বলে বেমালুম হাওয়ায় মিলিয়ে গেছে। মোষটা কিন্তু বিক্রমের ওই কুমড়ো গড়ান দেওয়া বপুর দিকে না চেয়ে শটান গিয়ে কয়না নদীর জলে পড়ে সারা গা ডুবিয়ে নাকটুকু জাগিয়ে পরম আরামে নিঃশ্বাস ছাড়ছে। ফুঁস ফুঁস ফুঁস। ততক্ষণে মোষের মালিক একজন আদিবাসীও ব্যাপারটা দেখে বাংলোয় এসেছে মোষটাকে সামলাবার জন্য। কাঁচুমাচু হয়ে জানায় সে, এতক্ষণ রোদে লাঙল টেনেছিল মোষটা, শরীর গরম হয়ে যেতে জলের দিকে ছুটছিল সাব। ও সব লোক কাহে ইতনা ডরিয়ে গেলেন। বীরবিক্রম ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। জামাটা ছিঁড়ে গেছে, হাঁটু কনুই দিয়ে রক্ত বের হচ্ছে, হাঁপাচ্ছে ওর বিশাল জয়ঢাকের মতো দেহটা। আর ব্রহ্মবোধকে খুঁজে পাওয়া গেল একটা গাছের ডাল জড়িয়ে ধরে চোখ বুজে ওর ছাগল দাড়ির মতো মোটা পইতে হাতে বিড়বিড় করে গায়ত্রী মন্ত্র জপ করে চলেছে। দুজনকে ওরা ধরে টরে এনে বাংলোর বারান্দায় গচ্ছিত করল। চি চি করছে ব্রহ্মবোধ, থোড়া জল জল। দুই মূর্তিকে ঘরে পৌঁছে দিলাম। সেই দিনটা থেকে পরদিন সকালেই তারা ফিরে গেল। অবশ্য যতক্ষণ ছিল ততক্ষণ আর দুই খ্যাতিমান কাকার দুই সুযোগ্য ভাইপোদের কোনো সাড়া শব্দ শুনিনি। ওরা চলে যেতে সঞ্জীব সেই মোষওয়ালা আদিবাসীকে 2 টাকা বকশিস দিয়ে জানায়, প্ল্যানটা বাধ্য হয়ে করেছিলাম দাদা, বড্ড জ্বালাতন করছিল ওরা, বলে কিনা ওরা রকেট শিকারীর ভাইপো। বাকি কটা দিন বেশ নিরিবিলিতেই ছিলাম ওই ফরেস্ট বাংলোয়।